দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করা হবে। তোমরা এই অডিও ক্লিপটি শোনার সময় ওই নির্দিষ্ট চ্যাপ্টারটি খুলে বসবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাপ সম্বন্ধে তোমরা নিজের ক্লাসগুলোতে কিছু জেনেছো। তাপ প্রয়োগ করলে অনেক ঘটনা ঘটতে পারে, যেমন অবস্থার পরিবর্তন হয়, উষ্ণতার পরিবর্তন হয়, আয়তনের পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, বৈদ্যুতিক শক্তির সৃষ্টি, আলোক শক্তির সৃষ্টি ইত্যাদি। এর মধ্যে অবস্থার পরিবর্তন, উষ্ণতার পরিবর্তন, আয়তনের পরিবর্তন এগুলো তোমাদের নিত্যদিনের অভিজ্ঞতার মাধ্যমেই তোমরা দেখেছো। যেমন বরফ থেকে জল, জল থেকে বাষ্প তাপ প্রয়োগের ফলে অবস্থার পরিবর্তন। ব্যতিক্রম আছে, যেমন কর্পূর, ন্যাপথলিন এগুলোকে তাপ দিলে এই কঠিন পদার্থগুলি সরাসরি বাষ্পে পরিণত হয়, মাঝখানের তরল অবস্থায় এরা আসে না। উষ্ণতার পরিবর্তন সেটা তোমরা জানোই, যে কোনো বস্তুতে তাপ দিলে সেটা উত্তপ্ত হয়ে ওঠে। দেখেছো, যেমন ধরো রান্নাঘরে যখন রান্না হচ্ছে, যখন কোনো তরকারি রান্না হচ্ছে, সেই তরকারি যখন যে জলটা দেয়া হয় সে জলটাকে তাপ দিলে আস্তে আস্তে সেটা গরম হয়ে ওঠে, উত্তপ্ত হয়ে ওঠে। আয়তনের পরিবর্তনটাও তোমরা দেখেছো। দুধ জাল দিলে নজর রাখতে হয়, নাহলে উতলে পড়ে যায়। এই অভিজ্ঞতা আশা করি প্রায় সবারই আছে। তো এই আয়তনের যে পরিবর্তন, তার মানে হচ্ছে প্রসারণ। বস্তু প্রসারিত হয় বলেই তাই আয়তনে পরিবর্তন হয়। তাপের প্রভাবে সকল বস্তুরই প্রসারণ হয়, কঠিন হোক, তরল হোক, গ্যাসীয় হোক, সবারই প্রসারণ হবে। যদিও এদের প্রত্যেকের প্রসারণ সমান হারে হয় না। অর্থাৎ একটা কঠিন পদার্থ, একটা তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ নিয়ে যদি উত্তপ্ত করা হয়, একই প্রাথমিক উষ্ণতা থেকে যদি তাদেরকে একটা নির্দিষ্ট উষ্ণতা পর্যন্ত উত্তপ্ত করা হয়, তাহলে কঠিন পদার্থের চাইতে তরল পদার্থের প্রসারণটা বেশি হবে, তরলের চাইতে গ্যাসের প্রসারণ আরও বেশি হবে। এই প্রসারণ কোনো কঠিন পদার্থের একটা ত্রিমাত্রিক, তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। তাপ দিলে তার দৈর্ঘ্য বাড়বে, প্রস্থও বাড়বে, উচ্চতাও বাড়বে। তার ফলে কঠিন পদার্থের দৈর্ঘ্যের সঙ্গে তার ক্ষেত্রেও যেমন প্রসারিত হবে, তেমন আয়তনও প্রসারিত হবে। অর্থাৎ কঠিন পদার্থের এই প্রসারণ ত্রিমাত্রিক। গ্যাসীয় পদার্থের কিন্তু এবং তরল পদার্থের শুধুমাত্র আয়তন প্রসারণ ছাড়া অন্য প্রসারণ হয় না। তার কারণ কি? দৈর্ঘ্য এবং ক্ষেত্র প্রসারণ হবে না। তার কারণ এদের নির্দিষ্ট আকার নেই। আকার না থাকলে দৈর্ঘ্য এবং ক্ষেত্র প্রসারণের কোনো প্রশ্নই নেই। তো প্রসারণ জিনিসটা কি? প্রসারণ জিনিসটাই হচ্ছে পদার্থের অণুগুলির মধ্যে আন্তর আণবিক বন্ধন যে বলটা আছে, সেই বলটা কমে যাওয়া। কঠিন পদার্থের মধ্যে অণুগুলির আন্তরাণবিক বল যতটা, যখনই সেই পদার্থটা তরল হয়ে যাবে তখন তার আন্তরাণবিক বল কমে যাবে। যখন সে গ্যাসীয় হবে আন্তরাণবিক বল আরও কমে যাবে। অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে একই কথা বলা যেতে পারে। আন্তরাণবিক বন্ধন বল যদি কমে যায়, তবেই বস্তু কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়তে পরিণত হয়। তাপের প্রভাবে কঠিন পদার্থের যে প্রসারণ হয়, সেটা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে আমরা প্রত্যেকেই জানতে পারি, বুঝতে পারি। প্রশ্নগুলো আমি তুলে ধরছি, ব্যাখ্যায় যাচ্ছি না। ব্যাখ্যাগুলো বইতে খুব সহজভাবে আছে, যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞাসা করবে। যেমন কোনো কাচের শিশিতে যদি ধাতব ঢাকনা শক্ত করে আটকে যায়, তাহলে কী হবে? খুলব। রেল লাইনের জোড়ের মুখে সামান্য ফাঁক রাখা হয় কেন? মোটা কাচের পাত্রে অনেক সময় গরম জল ঢাললে পাত্রটা ফেটে যায় কেন? এগুলো সুন্দর করে বইতে ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এখন তাপের প্রভাবে কঠিন পদার্থের প্রসারণ হলেও সমস্ত কঠিন পদার্থের কিন্তু একই রকম প্রসারণ হয় না। তাদের যে প্রসারণ ভিন্ন হয়। অর্থাৎ আমি তামা, লোহা বা পিতল এই ধরনের যে পদার্থগুলো নেব, সবাইকে যদি উত্তপ্ত করি, সবাই এক সমান দৈর্ঘ্যের, প্রত্যেকে একটা নির্দিষ্ট উষ্ণতা, যেমন ধরো 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, সেখান থেকে উত্তপ্ত করে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা নিয়ে গেলাম, প্রত্যেকের কিন্তু সমান প্রসারণ হবে না।
তাদের প্রসারণ যে বিভিন্ন হবে সেটা বোঝার জন্য একটা পরীক্ষা করা মানে আলোচনা করা যেতে পারে, সেটা হচ্ছে দ্বিধাতব পাতের পরীক্ষা। দ্বিধাতব পাতটা জিনিসটা কি? দ্বিধাতব পাতটা হচ্ছে দুটো ভিন্ন পদার্থের, একই দৈর্ঘ্যের দুটো ভিন্ন পদার্থের ধাতুর পাত একটা নির্দিষ্ট উষ্ণতায় শক্ত করে আটকে দেওয়া, যাকে বলে রিভেট করে আটকানো, ওই পাতটাকে বলা হবে দ্বিধাতব পাত। ওই পাতের উপর উষ্ণতা বৃদ্ধি করে এবং হ্রাস করে আমরা বুঝতে চেষ্টা করব কিভাবে এক কঠিন পদার্থের মানে বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ বিভিন্ন রকম হয়। তো এটা যেহেতু এখানে চোখের সামনে দেখানো যাচ্ছে না, তাই সে কারণে আমি একটা চিন্তা করতে বলবো তোমাদের, যেমন যেটা তোমরা সবাই জানো, যেমন তোমরা দেখেছো কলা গাছের মাঝখানের পাতাটা যখন মানে কলা গাছের পাতা যখন তৈরি হয়, মাঝখান যে পাতাটা থাকে দেখবে পাতাটা যেমন মোড়ানো অবস্থায় থাকে, কারণ পাতাটা যখন বৃদ্ধি পায় তখন পাতার দুটো যে তল, বাইরের তল আর ভেতরের তল, বাইরের তলের কোষগুলো বেশি মানে বিভাজন হয় ভেতরের তলের কোষের চাইতে, ফলে পাতাটা গুটিয়ে যায়। অর্থাৎ যেদিকে প্রসারণ বেশি হচ্ছে সে বাইরের দিকে থাকে, আর যেদিকে প্রসারণ কম হচ্ছে সে ভেতর দিকে থাকছে। লোহা আর পিতলের দ্বিধাতব পাত নিয়ে যদি একসঙ্গে রিপিট করে জোরে লাগিয়ে উত্তপ্ত করা হয় তাহলে দেখা যাবে তারা বেঁকে যাবে এবং পিতলটা বাঁকের বাইরের দিকে থাকবে, লোহাটা বাঁকের ভেতরের দিকে থাকবে। এর থেকে বলতে পারি, আগের উদাহরণের মানে আলোচনার টেনে উদাহরণ বলতে পারি যে পিতলের প্রসারণ এক্ষেত্রে লোহার চাইতে বেশি হয়েছে। অর্থাৎ একই উষ্ণতা বৃদ্ধিতে বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ বিভিন্ন হয়। এখন কঠিন পদার্থের প্রসারণ মাপতে গেলে যে বিষয়টা নিয়ে আমাদের জানা দরকার সেটা হচ্ছে প্রসারণ গুণাঙ্ক। কঠিনের 3 ধরনের প্রসারণ গুণাঙ্ক হয়: রৈখিক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই প্রসারণ গুণাঙ্ক জিনিসটা কি? প্রসারণ গুণাঙ্ক সেটা রৈখিকের দৈর্ঘ্যের ক্ষেত্রে হোক বা ক্ষেত্রফলের ক্ষেত্রে হোক বা আয়তনের ক্ষেত্রে হোক, ওই জিনিসগুলোর প্রতি একক দৈর্ঘ্য বা ক্ষেত্র বা আয়তনের সাপেক্ষে প্রতি একক উষ্ণতার বৃদ্ধিতে যে পরিমাণ ওই দৈর্ঘ্য বা ক্ষেত্র বা আয়তনের যে প্রসারণ হয় তাকেই যথাক্রমে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ককে যথাক্রমে আলফা, বিটা এবং গামা দিয়ে চিহ্নিত করা হয়। অর্থাৎ যদি রৈখিক প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা বলতে বলা হয় তাহলে বলতে হবে কোনো একটি কঠিন পদার্থের একক উষ্ণতার বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে এই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক ঠিক সেম, জাস্ট শুধুমাত্র তোমাদের এখানে কিছু শব্দের চেঞ্জ করে দিতে হবে। কীরকম? শুধু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সঙ্গে সিমিলারিটি রেখে দৈর্ঘ্যের বদলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক লিখতে গেলে দৈর্ঘ্যের বদলে জাস্ট ক্ষেত্র লিখবে এবং আয়তন লিখতে গেলে দৈর্ঘ্যের বদলে জাস্ট আয়তন লিখবে, তাহলেই চেঞ্জ হয়ে যাবে। সংজ্ঞা মনে রাখাটা খুবই সহজ ব্যাপার। যে কোনো একটা সংখ্যা মুখস্থ করে সেই অনুযায়ী তুমি যেটা লিখতে চাও সেইখানে সেই শব্দ ইউজ করলেই হয়ে যাবে। তো এই প্রসারণ গুণাঙ্কগুলি, সেটা দৈর্ঘ্য হোক, ক্ষেত্র হোক বা আয়তন হোক, তারা কিন্তু কেউই দৈর্ঘ্যের একক বা ক্ষেত্রফলের একক বা আয়তনের এককের উপর নির্ভর করে না, নির্ভর করে শুধুমাত্র উষ্ণতার এককের উপর। কঠিন পদার্থের আলফা, বিটা এবং গামা নির্ণয় করার সময় যে কোনো উষ্ণতাকে প্রাথমিক উষ্ণতা ধরা যেতে পারে, তবে সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটি ক্ষেত্রে প্রাথমিক উষ্ণতাকে 0 ডিগ্রি ধরতে হবে যদি ডিগ্রি সেন্টিগ্রেডে উষ্ণতার পরিমাপ করা হয়। এই আলফা, বিটা এবং গামার মধ্যে সম্পর্ক হচ্ছে আলফা = β/2 = γ/3। এদের প্রত্যেকের একক সিজিএস পদ্ধতিতে
পার ডিগ্রি সেন্টিগ্রেড, আর যদি এসআই পদ্ধতিতে মাপা হয় তাহলে পার কেলভিন। তরলের প্রসারণ। কঠিনের মতো তরলেরও আয়তন প্রসারণ হয়। তরলের এই আয়তন প্রসারণকে কাজে লাগিয়ে যে যন্ত্র উদ্ভব সেটা তোমাদের খুব সুপরিচিত, থার্মোমিটার। থার্মোমিটার যন্ত্রে তরলের প্রসারণকে কাজে লাগিয়ে কোনো বস্তুর উষ্ণতা মাপা হয়। থার্মোমিটারের পারদকুণ্ডটিকে যে বস্তুর উষ্ণতা মাপতে হবে তার সংস্পর্শে আসলে সেই বস্তুর থেকে তাপ গ্রহণ করে তরল সেই তরলটি অর্থাৎ পারদটি আয়তনে প্রসারিত হয় এবং থার্মোমিটারের নল বরাবর এগিয়ে যায় আর আমরা বস্তুর উষ্ণতা পেয়ে যাই। এখন প্রশ্ন হচ্ছে, যে উষ্ণতাটা আমরা পাচ্ছি সেটা কি সঠিক? কারণ পারদ যে জায়গাটায় রয়েছে, যাকে বলা হয় পারদকুণ্ড, থার্মোমিটারের পারদকুণ্ড, সেটা একটা পদার্থ তৈরি, কঠিন পদার্থ, এবং আমরা আগের আলোচনা থেকে বলতে পারি কঠিন পদার্থ তাপ দিলে প্রসারিত হয়। তাহলে পারদকুণ্ডটি যদি প্রসারিত হয় তাপ পেয়ে, কারণ তাপ যখনই একটা পাত্রে যখন তরল থাকবে, সেই পাত্রটিকে তরল ভর্তি পাত্রটিকে যখন আমি উত্তপ্ত করব তখন তাপ আগে পাত্রটি গ্রহণ করবে, তারপরে ভেতরের তরলটি পাবে। অর্থাৎ ভেতরের তরলটি উত্তপ্ত হওয়ার আগে বাইরের পাত্রটি উত্তপ্ত হয়ে ওঠে। তো এখন এক্ষেত্রে থার্মোমিটারের পারদকুণ্ডটি আগে উত্তপ্ত হবে, উত্তপ্ত হলে কঠিন পদার্থ উত্তপ্ত হলে প্রসারিত হবে। তাহলে পারদকুণ্ডটি যখনই প্রসারিত হবে তখন সেই প্রসারিত জায়গাটা দখল করবে, ফলে তার লেভেলটা কমে আসবে। এটা লেভেলটা যে কমে আসবে সেটা দেখার জন্য তোমরা ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করতে পারো। কীরকম? তোমরা দুটো পাত্র নেবে, পাত্র দুটির তলদেশ একটার অপেক্ষা একটা বড় হতে হবে। এবার একই পরিমাণ জল যদি দুটো পাত্রে রাখো তাহলে দেখবে যে পাত্রের তলদেশ চওড়া সেই পাত্রের জলের লেভেল কম, যে পাত্রের তলদেশ অপেক্ষাকৃত কম চওড়া তার জলের লেভেল বেশি। অর্থাৎ পারদকুণ্ডটি যদি প্রসারিত হয় তাহলে পারদকুণ্ড যে আয়তনে আগের চাইতে আয়তনে যেই বেড়ে যাবে, সেই ওর মধ্যেকার পারদের লেভেলটা কমে আসবে। তারপরে সেই পারদ তাপ পেয়ে আয়তনে প্রসারিত হবে এবং বাড়বে, নল বরাবর থার্মোমিটার নল বরাবর বেড়ে যাবে। তাহলে এক্ষেত্রে সঠিক তাপমাত্রা পাওয়া যাচ্ছে না। কিন্তু এই যে ঘটনাটা বললাম, এতে থার্মোমিটারের পাঠের উপর খুব একটা প্রভাব পড়ে না, কারণ এটাকে উপেক্ষা করা যেতে পারে। তার কারণ হচ্ছে কঠিনের তুলনায় তরলের আয়তন প্রসারণ প্রায় 10 গুণ বেশি। বস্তুত খালি চোখে আমরা এই পরিবর্তনগুলি দেখতেই পারি না, বুঝতেই পারি না। আমরা শুধুমাত্র যেটা দেখতে পাই, কোনো একটা পাত্রে তরল রেখে যদি উত্তপ্ত করা হয়, যেটা দেখতে পাই সেটা শুধু তরলটা আয়তনে বাড়ছে। কিন্তু এর মধ্যে যে ঘটনাটা ঘটে গেল, পাত্রটা আয়তনে প্রসারিত হলো, তরলের লেভেলটা নেমে আসলো এবং তরলটা আবার উঠতে শুরু করলো, এটা সহজে আমাদের চোখে ধরা পড়ে না। তাই আমরা যেটুকুনি দেখতে পাই সেটা হচ্ছে তরলের প্রসারণ বটেই, কিন্তু সেই প্রসারণ হচ্ছে আপাত প্রসারণ, প্রকৃত প্রসারণ নয়। প্রকৃত প্রসারণ হলো তরল যে লেভেলটা নেমে আসার পরে সে যতটা বাড়লো সেটাই হচ্ছে তার প্রকৃত প্রসারণ। কিন্তু এই নেমে আসা অংশটুকুনি আমরা বুঝতে পারি না বলে আমরা শুধু বাড়তেই দেখি, এবং সেটাই হচ্ছে আপাত প্রসারণ। এই আপাত প্রসারণটা নির্ভর করে আমরা কী ধরনের পাত্রে রেখে তরলকে উত্তপ্ত করছি তার উপরে। বিভিন্ন ধাতব পাত্রের প্রসারণ বিভিন্ন, ফলে একই তরল নিয়ে, অর্থাৎ জল নিয়ে পরীক্ষা করা হয়, তাহলে তামার পাত্রে, লোহার পাত্রে, পিতলের পাত্রে একই পরিমাণ জল নিয়ে যদি একই রকম উত্তপ্ত করে পরীক্ষা করে দেখা হয়, তাহলে তাদের যে প্রসারণটা পাবো তাহলে বিভিন্ন প্রসারণ পাবো। অর্থাৎ এই প্রসারণ সেই তরলের নিজস্ব ধর্ম নয়। অর্থাৎ আপাত প্রসারণ তরলের নিজস্ব ধর্ম নয়, তার নিজস্ব ধর্ম হচ্ছে তার প্রকৃত প্রসারণ। তো প্রকৃত প্রসারণ মাপার জন্য আমাদের সেই গুণাঙ্কের কাছে আসতে হবে। তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক তাহলে দু রকম।
একটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আর একটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক। এই প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম, আর আপাত প্রসারণ গুণাঙ্ক যে পাত্রে রেখে তরলকে উত্তপ্ত করা হচ্ছে তার উপরে নির্ভর করে। কঠিনের প্রসারণ গুণাঙ্কগুলির মতো তরলের প্রসারণ আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কও উষ্ণতার এককের উপর নির্ভর করে, আয়তনের এককের উপরে নির্ভর করে না। এখন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কী হবে? কোনো তরলের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করলে ওর প্রতি একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে তাকে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে। এই প্রকৃত কথার শব্দটির বদলে আপাত শব্দটি জুড়ে দিলেই তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা তোমরা পেয়ে যাবে। বিভিন্ন উষ্ণতায় তরলের প্রসারণ গুণাঙ্ক একই হয় না, তাই সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে প্রাথমিক উষ্ণতাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নেওয়া হয়। তোমরা দেখেছ যখন প্রেসার কুকারে কিছু রান্না করা হয় তখন প্রেসার কুকার থেকে কিছুক্ষণ অন্তর অন্তর শব্দ সহযোগে জলীয় বাষ্প বেরিয়ে আসে। আবার গ্রীষ্মকালে দেখেছ সাইকেল বা ভ্যানের টায়ার অনেক সময় সশব্দে ফেটে যায়। এসবই গ্যাসের তাপের প্রভাবে গ্যাসের প্রসারণের কারণে ঘটে। তরলের মতো গ্যাসকেও কোনো একটি পাত্রে রেখেই উত্তপ্ত করতে হয়, যেহেতু তার নির্দিষ্ট আকার নেই। তো এক্ষেত্রে আমরা গ্যাসের ব্যাপারে তরলের মতো আপাত প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ পাত্রের প্রসারণ বিবেচনা করি না। তার কারণ কঠিনের তুলনায় গ্যাসের প্রসারণ প্রায় 100 গুণ বেশি। সেই কারণেই পাত্রের প্রসারণ অর্থাৎ আপাত প্রসারণ বিবেচনা করা প্রয়োজন হয় না। কিন্তু নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন এবং চাপ উভয় বৃদ্ধি পায়। তাই উষ্ণতা বৃদ্ধির জন্য নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন বা চাপের কীরূপ পরিবর্তন হয় এটা বোঝার জন্য অন্য রাশিটিকে স্থির রাখা হয়। যেমন নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা বৃদ্ধিতে আয়তন প্রসারণ বিবেচনা করার সময় চাপ স্থির রাখা হয়। চাপকে স্থির রেখে উষ্ণতার পরিবর্তনে গ্যাসের আয়তনে যে পরিবর্তন ঘটে তার দরুন গ্যাসের যে প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায় তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। প্রকৃতপক্ষে একটি গ্যাসের আচরণ তার উষ্ণতা, চাপ, আয়তন এই 3টি চলরাশির উপরই নির্ভরশীল। নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ স্থির রেখে তার আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করা হয়, তাই ওই রাশিটিকে গামা পি দিয়ে প্রকাশ করা হয়, পিকে সাফিক্সে লেখা হয়। এখন সংজ্ঞা হিসাবে বলবে, চাপ স্থির রেখে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করা হলে এর প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হবে তাকেই ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। এই আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এই মান যে কোনো গ্যাসের ক্ষেত্রেই একই। গ্যাসের ক্ষেত্রে যে কোনো আয়তনকে প্রাথমিক আয়তন হিসেবে বিবেচনা করলে অনেক বেশি ত্রুটি হয়, তাই গ্যাসের ক্ষেত্রে প্রাথমিক আয়তনের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে নির্দিষ্ট উষ্ণতা হিসাবে ধরা হয়। তাপের পরিবহন। একটি জ্বলন্ত উনুনে একই সঙ্গে একটা ধাতব দণ্ড আর একটা কাঠের দণ্ড যদি ঢুকিয়ে রাখা যায় এবং দণ্ড দুটির অন্য প্রান্ত যদি হাত দিয়ে ধরে রাখা যায়, তাহলে তোমাদের অভিজ্ঞতা বলে কিছুক্ষণের মধ্যেই ধাতব দণ্ডটিকে আর ধরে রাখা যাবে না, কারণ ওটি উত্তপ্ত হয়ে পড়বে। অর্থাৎ ধাতব পদার্থের মধ্য দিয়ে সহজেই তাপ পরিবহন হয়েছে। এই যে কোনো পদার্থের মধ্য দিয়ে শীতলতর অংশ থেকে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সহজেই তাপের যে সঞ্চালন হয়ে যাচ্ছে একে বলা হয় তাপের পরিবহন। পদার্থের এই তাপ পরিবহনের ক্ষমতাকে বলা হয় তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক। সাধারণত ধাতব পদার্থ তাপের সুপরিবাহী হয়, ব্যতিক্রম আছে, যেমন গ্রাফাইট।
পদার্থের উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে তাপ পরিবহনের সময় পদার্থের অণুগুলির কোনো স্থান পরিবর্তন হয় না। তাপের পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় পদার্থের অণুগুলির কোনো স্থান পরিবর্তন ঘটে না। উত্তপ্ত হলে পদার্থের অণুগুলি কম্পন বেড়ে যায়, অর্থাৎ দোলকঘড়ির যে পেন্ডুলাম আছে সেরকম পেন্ডুলামের মতো তারা কাঁপতে থাকে, তাদের নিজস্ব মিড পয়েন্ট ঠিক রেখে তারা কাঁপতে থাকে। তাদের এই কম্পনের ফলেই তাপ এক অণু থেকে অন্য অণুতে সঞ্চালিত হয়। ঠিক যেমন মনে করো যে এক পাঁজা ইট রয়েছে, সেখান থেকে ইটগুলোকে অন্য একটা জায়গায় নিয়ে যেতে হবে। কী করা যেতে পারে? যারা কাজ করবে তারা সবাই ইটগুলোকে মাথায় নিয়ে, প্রত্যেকে একটা কি দুটো কি 4-5টা করে ইট মাথায় নিয়ে অন্য জায়গায়, সেই নতুন জায়গায় গিয়ে রেখে আসবে। সেক্ষেত্রে প্রত্যেককে মুভ করতে হবে। প্রত্যেকে যদি মুভ না করে পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে এবং যে ব্যক্তি ইটের পাঁজার কাছে থাকবে সেই ব্যক্তি একটা ইট নিয়ে তার পাশের ব্যক্তিকে যদি দেয়, পাশের ব্যক্তি তার পাশের ব্যক্তিকে দেবে, এরকম করে ইটটা হাতে হাতে নতুন জায়গায় পৌঁছে যাবে। কোনো ব্যক্তিকেই আর জায়গা থেকে স্থানচ্যুত হতে হবে না। ঠিক কঠিন পদার্থের মধ্যে অণুগুলো ঠিক এভাবেই তাপের সঞ্চালন করে পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে, এবং অণুগুলোর কোনো রকম স্থানচ্যুতি ঘটে না। যে পদার্থগুলির মধ্যে দিয়ে তাপ সহজে পরিবাহিত হয় না তাদের কুপরিবাহী পদার্থ বলা হয়। যেমন কাঁচ, কাগজ, কাঠ, কর্ক, তুলো, পশম ইত্যাদি কুপরিবাহী পদার্থ। পারদ ব্যতীত অন্যান্য তরল ও গ্যাসীয় পদার্থের পরিবাহিতাও খুব কম। আর শূন্যস্থানের মধ্যে দিয়ে তাপের পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা শূন্য। সাধারণত ধাতব পদার্থ তাপের সুপরিবাহী হলেও বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন। সেই বিভিন্নতার পরীক্ষার জন্য আমাদের বইতে একটি পরীক্ষা রয়েছে, তা হচ্ছে ইঞ্জেনহাউসের পরীক্ষা। পরীক্ষাটা তোমরা পড়ে দেখবে, আশা করি বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো একটা পদার্থের মধ্যে দিয়ে যখন তাপ পরিবহন হয় তখন কি হয়? মনে করি যে পদার্থটাকে অনেকগুলো স্তরে, তার দৈর্ঘ্য প্রস্থ বড় দৈর্ঘ্যের লম্ব দিকে অনেকগুলো স্তরে তাকে ভাগ করে নিলাম। এবার যে প্রান্তটায় তাপ দেওয়া হবে সেই প্রান্ত থেকে যখন তাপ তার সংস্পর্শে থাকা স্তরটি শোষণ করবে, ফলে স্তরের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং বাকি অংশ পরের স্তরে পরিবাহিত হবে। অর্থাৎ দণ্ডের কোনো স্তরে যখন পরিবহন পদ্ধতিতে তাপ আসবে তখন ওই তাপের কিছু অংশ ওই স্তর শোষণ করবে এবং শোষণ করার ফলে তার উষ্ণতা বৃদ্ধি পাবে এবং বাকি অংশ পরের স্তরে পরিবাহিত করবে। এই অবস্থাকে, দণ্ডের এই তাপীয় অবস্থাকে স্থির পূর্ব অবস্থা বলে। কিছু সময় এইভাবে চলার পরে যখন স্তর আর তাপ শোষণ করছে না, অর্থাৎ স্তরের তাপমাত্রা একটা স্থির মানে পৌঁছে গেছে, তখন ওই সময় যে হারে স্তরের মধ্যে যে হারে তাপ আসবে, স্তর সেই একই হারে তাপ পরবর্তী স্তরে পরিবাহিত করে দেবে। অর্থাৎ তখন দণ্ডের স্তরগুলো আর কোনো তাপ শোষণ করবে না, যে তাপ আসবে সেই তাপই পরবর্তী জায়গায় হস্তান্তরিত করে দেবে। দণ্ডের এই তাপীয় অবস্থাকে স্থিতাবস্থা বলা হয়। বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা তাপ পরিবাহিতাঙ্ক নামক রাশি দ্বারা সূচিত করা হয় এবং রাশিটিকে ছোট হাতের কে দ্বারা প্রকাশ করা হয়। পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক পদার্থের উপাদানের প্রকৃতির উপর নির্ভরশীল। এই তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক মাপার জন্য যে পদার্থের মাপা হবে সেই পদার্থের তৈরি একটি একক ঘনকের কথা কল্পনা করা যাক। ওই ঘনকের দুই বিপরীত তলের মধ্যে একক উষ্ণতা পার্থক্যের জন্য ওই তলদ্বয়ের মধ্যে দিয়ে লম্ব অভিমুখে
একক সময়ে যে তাপ পরিবাহিত হয় তাকেই ওই পদার্থের তাপ পরিবাহিতা বলা হয়। অর্থাৎ পদার্থের তাপ পরিবাহিতা যে পদার্থের ক্ষেত্রে বিবেচনা করা হবে সেই পদার্থের তৈরি পাতের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক, পাতের দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক, পাতটির বেধ এর ব্যস্তানুপাতিক এবং তাপ পরিবহনের সময়ের সঙ্গে সমানুপাতিক। তাপ পরিবাহিতার এসআই এবং সিজিএস একক মুখস্থ করতে হবে, অর্থাৎ মনে রাখতে হবে। বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের তুলনা করে দেখা গেছে যে হীরের তাপ পরিবাহিতা সবচাইতে বেশি। হীরে তাপের সুপরিবাহী হলেও তড়িতের কিন্তু কুপরিবাহী। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের তাপের আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হবে।